বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা অপেক্ষাকৃত ভালো করেছে তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সাথে কয়েকজন নতুন প্রতিযোগীও। সবার সঙ্গে পরিচিত হয়ে যাক। আমি অভয় সেন পিয়ান। আমি ফাতেমাতুস সামিয়া। আমি সাদিকুল ইসলাম সাদি। আমি তাশরিক রায়ান তাহা। আমি মুয়াজবিন মাহবুব। আমি ইলমা তাসনিম রিদিকা। আমি সিনান সাইফি রহমান। আমি প্রজ্ঞা হালদার। আমি রিদওয়ানুল আলম। আমি মোহাম্মদ ইমদাদ ইসলাম রিহাম। আমাদের অনুষ্ঠানটার 4টি পর্ব আছে আলাদা আলাদা। প্রথম পর্বটি হচ্ছে বিজ্ঞান সবখানে। সবখান থেকে বিজ্ঞান আমরা খুঁজে দিতে চাই, প্রকৃতির থেকে, দৈনন্দিন জীবন থেকে, মহাকাশ থেকে, সব জায়গার থেকে। সেখানে সরাসরি কিছু প্রশ্ন, 5টা প্রশ্ন এবং প্রত্যেকটাতে 5 নম্বর করে। প্রথম প্রশ্নটা, সূর্যটা আমাদের নিজেদের তারা, আমরা গ্রহগুলো সূর্যের গ্রহ, কিন্তু বাইরের তারাগুলোরও গ্রহ আছে, দূরের যে তারাগুলো তাদেরও গ্রহ আছে, এরকমই আছে। সেই তারাগুলোর গ্রহ আমরা আবিষ্কার করছি, সবসময় কিছু কিছু আবিষ্কার করছি, কিন্তু সেই গ্রহ এত দূরে এবং তার কাছে তারা এত উজ্জ্বল, কাজেই সেই গ্রহ আমরা দেখতে পাই না। তাহলে আমরা কিভাবে আবিষ্কার করছি এই গ্রহগুলো? প্রশ্নটা হচ্ছে কিভাবে আমরা গ্রহগুলো আবিষ্কার করছি। অভয়, মূলত হচ্ছে যখন দূর দূরান্তের তারাগুলোর চারপাশে গ্রহগুলো ঘুরে এবং যখন আমাদের ক্যামেরা এবং সেই সূর্যের মাঝখানে গ্রহটি এসে উপস্থিত হয়, তখন আমরা সেখানে সূর্যটির আলোটি আর কি বাধা পাই আমাদের কাছে আসতে। তখন সেখানে একটি অবস্ট্রাকশন তৈরি হয়। তখন আমরা সেখানে বুঝতে পারি যে হ্যাঁ, এখানে অবস্ট্রাকশনটা কিভাবে পাই আমরা? মূলত হচ্ছে এখানে যেমন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ আসলে যেমন পৃথিবীর উপর ছায়া পড়ে, তেমনি দূর দূরান্তের নক্ষত্র। আমরা কি ছায়াটা দেখি না অন্য কোনোভাবে আমরা জানি সেটা? আমরা স্যার মূলত এই ছায়াটা দূর দূরান্তের গ্রহ থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হয়ে আসে, সেখান থেকে আমরা গ্রহের বিভিন্ন ইনফরমেশন পাই। মূলত এই ছায়াটার মাধ্যমেই আমরা গ্রহটা ডিটেক্ট করি এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে গ্রহের অবস্থা কীরকম, গ্রহে কোন গ্যাস কী পরিমাণে আছে। কিছু সত্যতা আছে অভয় যেভাবে বলেছে, কিন্তু এর চেয়ে বেটার এক্সপ্লেনেশনটা কে দিতে পারে? জানি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গ্র্যাভিটি হচ্ছে লাইক স্পেস টাইম বেন্ড হয়ে যায়। সো যখন কোনো নক্ষত্রের কাছে গ্রহ থাকে এবং নক্ষত্র থেকে ফোটন, এটা ঠিক হচ্ছে না, আমি আবার দেবো, অন্য কাউকে দেবো। এটা ঠিক আছে, আমার মনে হয় কেউ বলছে না এটা। এখানে অনেক ব্যাপার আছে, অভয় তার কিছুটা বলেছে। ওই গ্রহটা তো ওই তারার চারিদিকে ঘুরছে, তো যখন সামনে চলে আসে, আমাদের সামনে চলে আসে, তখন তারাটার মাঝখানে এটা পড়ে, ফলে তারার পুরো আলোটা আমরা পাচ্ছি না। তখন তারার আলোটা একটু কমে যায়, ছায়াটা কিছু দেখা যায় না, অত দূরে এত কিছু দেখা যায় না। তারার আলোটা ডিপ করে, কমে যায়। সে যখন সামনে থেকে সরে যায়, এটা আবার বেড়ে যায়। কিছুক্ষণ পরে পরেই দেখা যাচ্ছে এটা ডিপ করে, আবার যখন ঘুরে আসে আবার এটা আবার ডিপ করে। কী হারে ডিপ করছে সেটা দিয়ে আমি বুঝি যে এখানে গ্রহ আছে, এবং ঘন ঘন যদি হয় তাহলে অরবিটটা ছোট, আর যদি অনেক সময় পরে যদি হয় তখন অরবিটটা বড়। এখান থেকে গ্রহ সম্বন্ধে আমরা জেনে যাচ্ছি যে তার অরবিট কত, সে তারার থেকে কত দূরে আছে। এটাই একমাত্র জিনিসটা। আরও একভাবে জানা যায়, সেটা হলো এই গ্রহটা কিন্তু ওই তারাটাকেও টানছে, ফলে সে ছোট হলে কি হবে, সে তো টানছে, তো ওই তারাটা একটু হেলে যায়, নড়ে চড়ে ওয়াবলিং করে নড়ে চড়ে যায়। তো নড়ে চড়ে গেলে যখন আমাদের কাছে চলে আসে, তখন আমরা স্পেকট্রাম দিয়ে দেখি, ব্লু শিফট দেখি স্পেকট্রামে, কারণ ওটা কাছে চলে আসছে, ওই তারাটা, গ্রহ না তারাটা। আবার যখন রেড শিফট দেখি তখন দূরে। তো কাজে রেড শিফট আর ব্লু শিফট দেখে দেখে আমরা বুঝি যে তারাটা কাঁপছে। কেন কাঁপছে? কাঁপছে ওই গ্রহের টানে, আমরা গ্রহটাকে বুঝে ফেলি। এবং টানটা যদি বেশি হয় তাহলে বুঝবো গ্রহটা বড়। আমি আরেকটা প্রশ্ন করি, কেউ পারো দেখি, যে এইটাতে আমাদের এত ইন্টারেস্ট কেন, এই গ্রহগুলোতে কী কারণে ইন্টারেস্ট? পৃথিবীর মতো অ্যাটমসফিয়ার কোথায় থাকতে পারে? কারণ যদি সেখানে আমাদের মতো অ্যাটমসফিয়ার থাকে বা আমাদের মতো পরিবেশ থাকে, তাহলে সেখানে হয়তো জীবনের অস্তিত্ব থাকতে পারে, লাইফের এক্সিস্টেন্স থাকতে পারে। আমরা এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ খোঁজার জন্যই মূলত। সিনানকে 2 নম্বর দেবো ওটার জন্যে, আর অভয়কে 3 নম্বর দেবো আংশিক উত্তরটা দেওয়ার জন্য। উত্তরটা সঠিক সিনান। আমরা পরের প্রশ্নে চলে যাই। রক্তের রং লাল কেন? মাস এটা হচ্ছে রক্তে উপস্থিত রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের জন্য লাইক রক্তের রংটা লাল হয়। হিমোগ্লোবিনটা লাল হওয়ার কারণ কি? হিমোগ্লোবিনটা লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা একদম মিডলে ফেরিক আয়ন থাকে।
Fe3+, এবং এই 3+ আয়নের কালার লাইক দ্রবণে নর্মালি লাইক লালচে বাদামি হয়, লালচে। এবং ওই অর্গানিক কম্পাউন্ডের কারণে বাদামি রংটা চলে যায়, খালি লাল রংটা থাকে। হেমোগ্লোবিনের কাজটা কি? হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে আপনার লাইক অক্সিজেন পরিবহন করা। আপনার অক্সিজেন যখন লাংসের ভিতরে আসে সেটা হিমোগ্লোবিনের সাথে অস্থায়ী যোগ হিমোগ্লোবিন তৈরি করে, সেটা কোষে গিয়ে আবার ভেঙে গিয়ে লাইক অক্সিজেন আকারে অক্সিজেন বিনিময় করা, অক্সিজেন বিনিময় করে আর কি। করে দেওয়া, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা, যেটা রক্তের প্রধান কাজ। মুয়াজ 5 নম্বর পাবে এটার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই। এক সময় এটা খুব বেশি ছিল, এখন কমে গেছে। জলবায়ু পরিবর্তনকে ঠেকাবার জন্য আমরা ফসিল ফুয়েল ব্যবহার করতে চাই না, আমরা বায়োফুয়েল ব্যবহার করছি। বায়োফুয়েলের চল হয়েছিল, যেমন ব্রাজিলে এক সময় দেখা যেত যে তাদের সমস্ত গাড়ির আখের রসে চলে, আখের রস দিয়ে অ্যালকোহল বানিয়ে সেটা দিয়ে চলে, ওটা বায়োফুয়েল ছিল। সিনান, স্যার প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা হচ্ছে বায়োফুয়েল কী জিনিস এবং সেটাতে ক্লাইমেট চেঞ্জ কেন বন্ধ হয়, এখন বায়োফুয়েল কম কেন? আচ্ছা, বায়োফিউয়েল হচ্ছে যে আখের রস থেকে ইথানল তৈরি করা, এবং ইথানলটা তো খুবই মানে ইজিলি কম্বাস্টিবল। সেখান থেকে যদি আমরা মানে কোনো ফসিল ফিউয়েলকে না পুড়িয়ে আমরা যদি ইথানলকে পোড়াই, সেটা হচ্ছে পলিউশন কম সৃষ্টি করবে। সেটা হচ্ছে এভাবে হচ্ছে মূলত জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব হয়েছে। আর কেন এখন এটা রোধ হয়েছে তার একটা কারণ হচ্ছে যে এটার জন্য বিপুল পরিমাণ সুগারকেন লাগে, বিপুল পরিমাণ ফার্মল্যান্ড ওয়েস্ট হচ্ছে আমাদের, মানে এত পরিমাণ ফার্মল্যান্ড ওয়েস্ট হচ্ছে যে এখন অন্য কাজে যে ফার্মল্যান্ড লাগতো সেটা আমরা পাচ্ছি না, এবং ইনডিরেক্টলি আসলে পলিউশন হতেও পারে। আমি যদি এখন কিছু পলিউশন হয়, জি। তবে আরেকটা উপকারিতা আছে, সেটা তুমি বলছো না। আর কি উপকারিতা আছে বায়োফুয়েলের? মানে একটা তো হলো পলিউশন কম হবে, মানে পলিউশনের থেকেও বড় জিনিসটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কারণ এটাতে গ্রিন হাউস গ্যাস অনেক কম হবে। কিন্তু আরও একটা উপকারিতা আছে, এটা রিনিউয়েবল নন রিনিউয়েবল, রিনিউয়েবল, এটা এটা রিনিউয়েবল, রিনিউয়েবল, এটা বারবার চাষ করে আনা যায়। এবং সিনানের উত্তর সঠিক, কারণ আমরা জমি দিতে পারছি না এটার জন্য। আর এটাই একমাত্র না, অ্যালকোহলটা একমাত্র না, বায়োডিজেল আছে, তৈলবীজ যেটা দিয়ে আমরা রান্না করি, সেটাও তোমার হতে পারি, আমরা গাড়িতে ব্যবহার করতে পারি অবশ্য শোধিত আকারে, এটাও গাড়িতে ব্যবহার করা যায়, ওটাও বায়োফুয়েল হবে। সিনান 5 নম্বর পাবে এটার জন্য। হনুমান বানরের একটা আলাদা স্পেসিস, ছিমছাম, তা আমরা বলি মুখ পোড়া হনুমান। আর অন্য একটা অঞ্চলে আমাদের কুষ্টিয়া যশোরের দিকে বলে মুখ পোড়া হনুমান, আর সিলেট অঞ্চলে আমরা বলি চশমাওয়ালা হনুমান। এগুলো কি আসলে মুখ পোড়া বলি কেন একে? মুয়াজ, মুখ পড়া আর চশমাওয়ালা বলে, এটা হচ্ছে তাদের লাইক ফারের যে কালারটা হয় ওই কারণে। মুখ পড়া কুষ্টিয়ার দিকে হয় কারণ কুষ্টিয়ার দিকে হনুমানদের মুখের যে জায়গাটা, ওই জায়গাটা একটু কালচার, কি? মুখের যে লাইক লোমটা থাকে ওই লোমের কালারটা কালো রঙের হয়। আর যখন চশমাওয়ালা যেটা সিলেটের দিকে বলা হয়, সেখানে তাদের চোখের লাইক চারিদিকে ওই জায়গাটা হচ্ছে একটু কালো রঙের লোম হয়, এই জন্য লাইক তাদের দেখতে ডিস্টিংশন করার জন্য এইভাবে আঞ্চলিক নামটা এইভাবে এসেছে। তো সঠিক, তবে একটু ভুল আছে, সেটা হলো যেটাকে আমরা চশমাওয়ালা বলি ওটা হনুমানই না, ওটা আসলে অন্যরকম একটা বানর। কিন্তু সামহাও এটাকে আমরা আমাদের বাংলাদেশে, এই দুটাই কিন্তু বাংলাদেশের জিনিস, এবং কিছু কিছু ইন্ডিয়াতেও আছে। মুখ পড়া কালো মুখ হনুমানের, কিন্তু কালো মুখ, আর ওটা চশমা, ওটা অন্য বানর। মুয়াজকে 5 নম্বরই দেবো এটার জন্য। আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল, আমরা পরে পর্ব যেটা ইতিহাসের পর্ব। আমাদের বাংলাদেশের ইতিহাসে তোমার একটা নিষ্ঠুর কাজ আমরা শেষ করেছি 1965 সালে। হাতির খেদাটা ব্যান করে দেওয়া হয়েছে, হাতির খেদা নিষিদ্ধ করে দেওয়া, এরপর থেকে আর হাতির খেদা হয় না। এই হাতির খেদা জিনিসটা কি সিনান? হাতি মানে জনবহুল এলাকায় এসে সবকিছু লন্ডভন্ড করে দিত, এই কারণে হচ্ছে হাতিকে মানে ওই সব এলাকায় থেকে বিতাড়িত করার যে এই খেদানো মানে খেদাই দেওয়া না, এই খেদা মানে একটা অন্য জিনিস। অন্য কেউ যদি বলতে চাও। খ্যাতিটা কি বোঝানো হয়েছে দাঁত দিয়ে তৈরি যে অস্ত্র, হ্যাঁ, দাঁত দিয়ে তৈরি অস্ত্রর কথা না বোঝানো? এটা অস্ত্র নয়। ঠিক আছে, আমি আবার দিচ্ছি, রিদওয়ানুর বোধহয় বলতে চাই। স্যার এটা কি হাতি হত্যা নিয়ে? আমাকে জিজ্ঞেস করো না, তুমি উত্তর দাও। হাতি হত্যা প্রথা। হাতি হত্যা করা হতো না, অনেক আগে বন্ধ হয়ে গেছে বলে তোমরা হয়তো জানো না, আগে সবাই জানতো এটা এক সময়, 1965-তে এটা বন্ধ হয়ে গেছে। এটা হাতি ধরা হতো, একটা কেল্লা বানানো হতো হাতি, যেখান দিয়ে হাতি চলাফেরা করে, যে বন্য হাতি যেখানে আসে সেখানে গাছ পুঁতে পুঁতে একটা কেল্লা বানাতো, মানে একটা গাছের পাশে আর একটা গাছ এরকম
করে চারিদিক ঘিরে ফেলত, একটা দরজা রাখতো, পোষা হাতি দিয়ে ওই হাতিগুলোকে তাড়িয়ে এটার ভিতরে ঢুকানো হতো, কেল্লার ভিতরে ঢুকানো হতো, এটা খেদা বলতো, খেদা। তারপর বন্ধ করে দিত এটা, তারপর পোষা হাতি দিয়ে ওদেরকে আক্রমণ করাতো, খেতে দিত না, দুর্বল হয়ে যেত হাতিগুলো। তখন তারা বাধ্য হয়ে এরা যা বলতো তাই করতো, মানে তাদেরকে ট্রেনিং দিত আর কি, এক ধরনের পোষ বানাবার চেষ্টা করতো। তো এইভাবে সে সময় হাতির অনেক ব্যবহার ছিল। আমরা কি কেউ বলতে পারবে যে হাতির কি ব্যবহার এখনও আছে কিছু কিছু? সাদিক? যানবাহন মানে হচ্ছে আমরা না, যানবাহনের জন্য হাতি ব্যবহার করা হয় না। তা আমার মনে হয় তোমরা এটাও বলতে পারছো না। হাতির মেইন ব্যবহারটা ছিল এবং এখনও কিছুটা আছে পোষা হাতি দিয়ে, সেটা হলো জঙ্গল থেকে কাঠ টেনে আনা। তারা জঙ্গলের ভেতর দিয়ে কাঠটা টেনে এনে নদীতে ফেলতো সে সময়। তো এটার জন্য কাউকে নম্বর দেওয়া গেল না। আমরা পরের ইতিহাসের পরের বিষয়ে চলে যাই, টেলিগ্রাফে চলে যাই, যেটা প্রথম কমিউনিকেশন, বার্তা পাঠানো। সেই টেলিগ্রাফের পরীক্ষা নিরীক্ষা অনেক দিন ধরে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রথম ফর্মালি টেলিগ্রাফ কোথা থেকে কোথায় পাঠানো হলো, কিভাবে পাঠানো হলো এবং কি কথাটা পাঠানো হলো, আমি মাস এটা হচ্ছে আপনার প্রথম টেলিগ্রাফ পাঠানো হচ্ছে ইউরোপ থেকে কানাডা নিউফাউন্ডল্যান্ডে। কোত্থেকে? ইউরোপ থেকে না, কানাডা এটা ইউরোপ নিউফাউন্ডল্যান্ড। থেকে অত দূরে যায়নি, এত দূরে যায়নি। আমি অন্য কাউকে সুযোগ দেবো। এটা স্যামুয়েল মোর্স নিজেই, যে মোর্স কোড যিনি যে আবিষ্কার করেছে, টেলিগ্রাফ যিনি আবিষ্কার করেছেন, উনি দিয়েছেন। এটা 1842-এর দিকে, আমার মনে হয় না কেউ বলতে পারছে। এটা স্যামুয়েল মোর্স এবং তার যে সহকারী, একজন ছিল ওয়াশিংটন ডিসিতে, আরেকজন বাল্টিমোরে। বাল্টিমোর একটা বড় নগর, ওয়াশিংটনের খুব বেশি দূরে না, কিন্তু তাও অনেকখানি। সঙ্গে সঙ্গে বার্তা পাওয়া এটা। আর যে কথাটা বলা হয়েছিল বাইবেলের একটা কথা, হোয়াট হ্যাথ গড রট, মানে ঈশ্বর কি না করতে পারেন। এই কথাটা মোর্স করে পাঠাচ্ছিলেন এবং মোর্স নিজে এই কোডটা আবিষ্কার করেছিলেন। কিভাবে? যে ইংরেজি ডিকশনারি দেখে যেই ইয়েগুলো লেটারটা বেশি আসে সেটা সহজ রাখছে, যেমন ডট ড্যাশ, আর যেটা কম আসে সেটা একটু কমপ্লিকেটেড, হয়তো ডট ডট ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম। এটাই প্রথম মানুষ একটা বার্তা দূরে পাঠাতে পারলো। আসলে বার্তাটা কিভাবে রিসিভ করতো, কি করে, এটা কি কেউ বলতে পারবে? রিসিভটা কিভাবে করতো টেলিগ্রাফ? স্যার ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। কি ফর্মে আমরা পেতাম এটা? স্যার আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম বিট ফর্মে তখন পেতাম এই টেলিগ্রাফের যে সিগন্যালটা পাঠানো হতো, সেটা হচ্ছে গিয়ে আমাদের আমরা ক্লিয়ারলি বলতে হবে যে এটা কি ফর্মে আসতো। আর কি কেউ বলতে পারো? বলো। সেটা হচ্ছে লাইক সাউন্ড করতো, যেমন এটা ছিল হচ্ছে একটা ডট, যে একটা একটা ডট এরকম একটা সাউন্ড করতো। আর যখন হচ্ছে আপনার ড্যাশ থাকতো তখন হচ্ছে আপনার ডট লাইক এরকম একটা স্ট্যাটিক একটা নয়েজ করতো, যে অনেকক্ষণ ধরে হবে। অনেকক্ষণ ধরে হবে, জি, কথা ঠিক, কিন্তু রিসিপ্টটা ওভাবে হতো না প্রথম দিকে টেপ ইউজ করা হতো, যে একটা কাগজের ফিতা আস্তে আস্তে চলে যেত, ডট হলে একটা বিন্দু পড়তো, আর ড্যাশ হলে অনেকক্ষণ ধরে পড়তো, তো ড্যাশ উঠে যেত। কাজেই ফিতাটা ছেড়ে নিয়ে যেত, ডট ড্যাশ করে কতগুলো আছে সেটা ট্রান্সলেট করতো ইংলিশে। পরে অবশ্য সেটা দরকার হতো না, মানুষ এমনি শুনেও করতে পারতো। তো এটার জন্য কাউকে নম্বর দেওয়া গেল না। আমরা পরের চলে গেলাম 19 শতকের শুরুর দিকে, 1910-1920 এই সময়টায় আমেরিকার হার্ভার্ড কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটা, তারা একটা অ্যাস্ট্রোনমি গবেষণা করছিল, মহাকাশের তারা, গ্যালাক্সি, এগুলো তাদের খুব স্ট্রং টেলিস্কোপ ছিল। তাদের সহায়তা করছিল কিছু নারী জ্যোতির্বিদ। ওদেরকে বলা হতো কম্পিউটার উইমেন, এবং তাদের একজন খুব নাম করেছিলেন হেনরিয়েটা লেভিট। কেন নাম করেছিলেন, তাদেরকে কম্পিউটার উইমেন কেন বলা হতো, এটা স্যার কম্পিউটার উমেন কেন বলা হতো এটা বলতে পারবো। কেননা সে সময় যেহেতু অত পাওয়ারফুল কম্পিউটার ছিল না, সেজন্য ক্যালকুলেশনগুলো মূলত হাতেই করতে লাগতো। তো সেজন্য ওমেনদের একটা ডিভিশনই তৈরি করেছিল হার্ভার্ড ইউনিভার্সিটি, যেখানে জাস্ট ওমেনরা ক্যালকুলেশন, উইমেন কেন, মহিলারা, ওয়াই উইমেন? ওমেন কেন এটা স্যার বলতে পারবো না। ওটাও ঠিক না, হাতে ক্যালকুলেট করতে, এটাও ঠিক না। যদি আর কেউ বলো, ঠিক আছে, যদি না বলো, কেউ পারছে না এটা। ওরা আসলে খুব ইম্পর্ট্যান্ট কাজ করতো। ইম্পর্ট্যান্টটা হলো দূরের গ্যালাক্সি বা স্টার থেকে, গ্যালাক্সি থেকে মেইনলি,
এগুলো তো ক্যামেরায় ছবি তোলা হতো এবং হয়তো অনেকক্ষণ এক রাত ধরে ছবি তোলা হতো বা কয়েক রাত ধরে ছবি তোলা হতো। এই ক্যামেরা ওভাবে মুভ করতো যাতে করে ওই ছবিটা ব্লার্ড না হয়ে যায় এবং সেই ছবিগুলো অ্যানালাইজ করতে হতো। ঔজ্জ্বল্য, ব্রাইটনেস, একটা স্টারের ব্রাইটনেস আমি কেমন করে, ফটোতে এটা কি কতখানি ব্রাইট, এই ব্রাইটনেসগুলো তারা মাপতো। তো মেয়েরা এটা ভালো, তাদের গ্যাসটা ভালো হতো, দেখা গেছে যে ওদের ইয়েটা ভালো, এটা ব্রাইটনেসটা মাপা, ম্যাপে এগুলোকে তুলনা করতো, তুলনাটা তাদের করতে হতো। কারণ ব্রাইটনেস এসেছে, হেনরিয়েটা লিভিট কী জন্য নাম করেছে, হেনরিয়েটা লিভিট ওয়াজ ইনস্ট্রুমেন্টাল আকাশের একটা গ্যালাক্সি কত দূরে এটা বের করতো। গ্যালাক্সিটার আলো একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে, এদের বলে সেফাইড স্টার। এই সেফাইড স্টারগুলো কত দ্রুত বাড়ে কমে তার উপরে এটার ঔজ্জ্বল্য নির্ভর করে। এই হিসাব নিকাশগুলো হেনরিয়েটা করেছেন। করে যখন হাবল দেখিয়েছেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, সেটা জন্যে দরকার হয়েছে কোন গ্যালাক্সিটা কোথায় আছে ডিস্টেন্স বের করা। এই ডিস্টেন্সগুলো কিন্তু বের করেছে এরা, কম্পিউটার উইমেনরা ডিস্টেন্সগুলো বের করেছে। ফলে এই যে বিগ ব্যাং থিওরির পিছনে তাদের একটা বিরাট অবদান আছে, কিন্তু সেই অবদান সেই সময় স্বীকৃতিটা দেওয়া হয়নি, এখন দেওয়া হচ্ছে তাদেরকে। এমনভাবে দেওয়া হচ্ছে হেনরিয়েটার নামে চাঁদে একটা ক্রেটারের নামকরণও করা হয়েছে এখন। তো এটার জন্য কাউকে নম্বর দেওয়া গেল না। আমরা পরের প্রশ্নে চলে যাই। সুইজারল্যান্ডে একজন প্রকৌশলী ভদ্রলোক, ওনার নাম হলো জর্জ মিস্ট্রাল। উনি আল্পস, সুইজারল্যান্ড তো আল্পস বড় পর্বতের জায়গা, সেখানে উনি কুকুরটাকে নিয়ে সকালবেলায় প্রাতঃভ্রমণে বের হয়েছেন। আল্পসে ওখানে অনেক ঝোপঝাড় আছে আল্পসের তলদেশে। তো কুকুর আসার পরে বাড়ি যখন ফিরলেন দেখলেন কুকুরের লম্বা লম্বা লোম, যেমন চোর কাটার মতো অনেক কাঁটা বিদে বিদে আছে। উনি খেয়াল করলেন যে কেমন জানি কাঁটাটা কুকুরের লোমে ঠিক ঢুকে 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 আছে। তো উনি একদম ম্যাগনিফাইং গ্লাস এনে ভালো করে দেখলেন যে কি হচ্ছে, এবং এটার উপর উনি কয়েক বছর কাজ করলেন। কাজ করে উনি ফাস্টনার হিসাবে দুটা জিনিস জোড়া লাগানোর জন্য ভেলক্রো বলে একটা জিনিস করলেন। সেটা কি জিনিস এবং এটা কি কাজে ব্যবহার হয়? সেটা হচ্ছে মূলত একটা গাছ, গাছের পাতাটা হচ্ছে লাইক কুকুরের গায়ের সাথে এভাবে কাটা হিসেবে লেগে গিয়েছে। এখন গাছটা কোন গাছটা এটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সেটা হচ্ছে আল্পসের নেটিভ একটা গাছ। না, এবং এটা ঠিক হচ্ছে না। আমি যেটা ভেলক্রো বলছি, ভেলক্রো আমাদের পরিচিত একটা জিনিস। ভেলক্রো তোমরা নাম যদি না শুনে থাকো আমি জানি না, কিন্তু ভেলক্রো বেশ পরিচিত জিনিস। এটা কি জিনিস ভেলক্রো? আমার মনে হয় এটাও তোমরা দেখোনি। বা ভেলক্রো হচ্ছে জিপার দিয়ে তো আমরা লাগাই, হ্যাঁ, অনেক সময় জিপার না, দুই দিক থেকে এরকম লাগাই দিলে লেগে যায়, তাই না? জুতার ফিতা লাগাই দিলে লেগে যায়, কাটা 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 থাকে, একটার সাথে একটা লেগে যায়, ওটা হলো ভেলক্রো। এবং ওই চোর কাটা যে প্যান্টের মধ্যে লেগে যায়, তারপর কুকুরের পশমের মধ্যে লেগে যায়, ওই একই প্রসেসে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এটা হঠাৎ 60s-এ 1960-এর দিকে খুবই জনপ্রিয়তা লাভ করে। তার কারণ হচ্ছে প্রথম যে অ্যাস্ট্রোনটরা গেছে তারা কুইকলি বাঁধার জন্য এই ভেলক্রোটা ব্যবহার করতো। এরপর থেকে তো আমরাও ব্যবহার করি সবাই। এখন আশা করি তোমাদের মনে পড়েছে ভেলক্রো জিনিসটা কি। তো আমরা এটাও শেষ হয়ে গেল আমাদের। পরের প্রশ্ন, আমরা স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে শিল্প বিপ্লবের সময়। একজন গ্রিক প্রকৌশলী স্টিম ইঞ্জিনের মতো করেছেন, কিন্তু সেটা ইঞ্জিন না, একটা খেলনা হিসাবে। কিন্তু কাজটা স্টিম ইঞ্জিন। উনি কে এবং কি করেছিলেন উনি? ওনার নামটা ছিল হচ্ছে লাইক হেরন অফ আলেকজান্ড্রিয়া। জি, হেরা অফ আলেকজান্ড্রিয়া। জি, তিনি হচ্ছে একটা স্টিম ইঞ্জিন তৈরি করেছিলেন যে ওখানে বাষ্প যেত, মানে পানি যেত, পানি গরম হয়ে স্টিম আকারে বের হয়ে যেত, এবং ভিতরে একটা ডায়ালের মতো ছিল, সেটা হচ্ছে ঘুরতো। এর মাধ্যমে হচ্ছে লাইক মেকানিক্যাল প্রসেসটা হতো ঠিকই, কিন্তু তিনি লাইক সেটা দিয়ে কাজ করতে পারেননি, লাইক কোনো কাজ ঘটাতে পারেনি, এবং সেটা হয়েছিল রোমান এম্পায়ারের টাইমে। গ্রিকরা, জি হ্যাঁ, হিরো অফ আলেকজান্ড্রিয়া। আলেকজান্ড্রিয়া যখন গ্রিকরা যখন মিশরে গেছে, ওটা তো গ্রিক হয়ে গেছে, সে আলেকজান্ড্রিয়াতে। উত্তর সঠিক, 5 নম্বর পাবে। এটা আসলে বেসিক্যালি স্টিম ইঞ্জিনের মতো না, এটা রকেট ইঞ্জিনের মতো। দুই দিকে দুইটা ছিল, নল ছিল, ভিতরে স্টিম হতো। নল স্টিমটা যখন বেরোতো সে উল্টা দিকে ঘুরতো। ওই প্রিন্সিপালে বলটা ঘুরতো এভাবে।
এটা একটা খেলনার মতো জিনিস, তেমন কোনো ব্যবহার এটা ছিল না, কিন্তু আইডিয়াটা তার বহুদিন আগে। স্টিম দিয়ে যে কাজ করা যায় এটা কিন্তু 2000 বছর আগে হিরো অফ আলেকজান্ড্রিয়া করেছেন। রাইট, আমরা ইতিহাসের পর্ব শেষ করে ফেললাম। এরপর আমাদের হলো ভবিষ্যতের পর্ব। ভবিষ্যৎকে আমরা বলছি 2026 থেকে 2036, আগামী 10 বছরে কি হবে সে ব্যাপারে আমরা খতিয়ান নেব। দুটা বিষয়ের উপর বলবো, প্রত্যেকটা 10 করে, যেহেতু অনেকখানি বলতে হবে। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হলো স্কুলে যাই, বাড়িতে কাজ করি, স্কুলে যাই, কলেজে যাই, আমার সাথে আমার টিউটার থাকে, প্রাইভেট টিউটার। এরকম একটা দিন আসবে যখন আমি একা থাকবো না, আমার সাথে আমার টিউটার সবসময়। সেটা কি হবে? আমার সাথে যখন টিউটর থাকবে না বা আমার সাথে প্যারেন্টস বা কেউ থাকবে না, তখন আমার যখন মানে কোনো কিছু জানার দরকার হবে, তখন আমি এআইকে আস্ক করে আমি ওই ব্যাপারে নলেজ নিতে পারবো। যেমন আমার বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে যেটা হচ্ছে আমি সচরাচর জানতে পারি না, কিন্তু আমার টিচার ওই বিষয়ে খুব ভালো জানেন। তখন হয়তো বা অনেক দূরবর্তী থাকার কারণে আমি তার কাছে যেয়ে হয়তো জানতে পারছি না, বা আমার ওইটার ব্যাখ্যা লাগবে বা ওইটার রিসার্চ পেপারটা লাগবে। তখন আমি হচ্ছে এআইয়ের কাছে, এআই থেকে হচ্ছে ওই তথ্যগুলো আমি নিয়ে পরিকল্পনা করে আমি আমার পরবর্তী কাজগুলো আগাতে পারবো। তো সঠিক ফাতেমা আসল জিনিসটা বলেছে, কারণ একবার অন্তরঙ্গ একজন টিউটার আমার সঙ্গে থাকবে, যে সবসময় আমার প্রশ্নের উত্তর বা তার সাথে পরামর্শ করে। এবং এটা আমার স্কুল সিস্টেমের সাথে, এটা এমন না যে আমি খাতির করে আমি নিয়ে যাচ্ছি, এটা স্কুল সিস্টেমটাই এমন হবে। এবং আমার যে ক্লাস টিচার যিনি থাকবেন, উনি আমার টিউটারের সঙ্গে কথা বলবেন যে আমার সমস্যাটা কী ইত্যাদি। ইটস এ টিম, একটা টিম। আমার টিউটার, প্রাইভেট টিউটার, পার্সোনাল টিউটার বলতে গেলে এআই তো, পার্সোনাল টিউটার হতে তো অসুবিধা নেই। তো সেই দিনটা আসছে, তো আমরা ফাতেমাকে 10 নম্বর দেবো এটার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই, সেটা হলো আগামী দিনের রোবট সার্জন, অস্ত্রোপচার যিনি করবেন। পজিটিভ সাইডও হচ্ছে, নেগেটিভ সাইডও হচ্ছে, কিন্তু স্যার তখন দেখা যাবে যে আমাদের কাজটা আরও পারফেক্টলি হবে যদি আমরা এটা ফাংশনটা ঠিক মতো করতে পারি। আর যদি মেল ফাংশন হয়, এখানে কিছু রিস্কও আছে, যেমন স্যার হচ্ছে একটা মানুষ মারাও যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ডাক্তারদের দ্বারা যেটা হচ্ছে কি অনেক মানে বেশি টাইম দিয়ে হচ্ছে যে কাজটা করা লাগতে পারে, এটাই টাইমটা আমার কমে আসতে পারে। এর পাশাপাশি স্যার আমাদের কিন্তু তার একটা জটিল অস্ত্রোপচার সে করছে কি করে? সে এটা লিটারেলি করছে হচ্ছে মেশিন লার্নিং দিয়ে। কজ তার তো প্রথমে হচ্ছে কি এটার যেটা হচ্ছে তার হচ্ছে টেস্টিং করা লাগবে একটা আর্টিফিশিয়াল হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি আমরা। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার কাজটা হচ্ছে সাকসেসফুল হচ্ছে, তখনই আমরা তাকে অ্যাপ্লাই করব যে একটা হলো মানে রিস্কি হচ্ছে গিয়ে কোনো একটা কাজে। তখন দেখা যাবে যে সে হয়তো কাজটা হচ্ছে একটু কম টাইমে করে দিচ্ছে, কিংবা আরও পারফেক্টলি করতে পারছে একটা সার্জেন্টের থেকে। কিংবা আমরা দেখতে পারি যে হচ্ছে গিয়ে আমাদের এটাই হচ্ছে গিয়ে কস্টিং হলো, এটা হচ্ছে এই আগামীতে আমাদের সেফলি কাজটা প্রচলিত হবে। অনেকখানি বলেছে রিদওয়ান, প্র্যাকটিক্যালি সবই কভার করেছে। তারপরেও যদি কোনো এডিশনাল পয়েন্ট থাকে আমি জানবো। একদম ও যা বলেছে তা না, অন্য কিছু। রিদিকা, আমরা সব সময় তার কাজ পেতে পারবো, 24/7 রোবট সার্জনরা থাকতে পারবে। ডাক্তাররা সাধারণত রাতের বেলা নাও থাকতে পারে বা জরুরি কিছু ডেলিভারি করা হতে পারে, সেগুলো ওরা যেহেতু সবসময় হসপিটালে থাকবে, তারা যেহেতু লার্নড বা স্কিল্ড থাকবে, তারা সবসময় 24/7 সার্ভিস দিতে পারবে। এটা বোধহয় খুব বড় ইস্যু না, 24 আওয়ার্স সার্ভিস, কারণ অপারেশন তো আর 24 আওয়ার্স দরকার হয় না সবসময়। আমরা এখানেই থামি। আসলে যা বলার রিদওয়ান বলেছিল, এটা মেশিন লার্নিং নিয়ে এখানে প্রধান ইয়ে। আর একটা জিনিস যেটা, সেটা হলো মেশিন লার্নিং তো শেখে নর্মাল সার্জন থেকে, কাজে তথ্যগুলো আসে নর্মাল সার্জনরা। আমরা 1000 বার যে এই সার্জারিটা করা হয়েছে, সেখান থেকে কিন্তু মেশিন লার্ন করে সে প্রেডিক্ট করতে পারে। সে কিন্তু ছুরিটা লাগাবার আগেই সে প্রেডিক্ট করতে পারে যে কোথায় লাগাবে, কি করবে। সেটা একটু মানুষের থেকেও অনেক বেটার প্রেডিক্ট সে করতে পারে। ফলে যেটা হবে, কাটার জায়গাটা অনেক নিখুঁত হবে, রক্তপাত কম হবে, সেপটিক হওয়ার সম্ভাবনা, ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা একটা। আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে মেশিন লার্নিং যেটা খুব জটিল একটা, মানে হয়তো খুব মূল্যবান, সে এক জায়গায় থেকে সে তার মেসেজগুলো দিয়ে 10 জায়গায় অর্ডিনারি রোবটকে দিয়ে সে কাজটা করাতে পারবে।
কারণ মেইন তার মুভমেন্টগুলো আসছে ওইখান থেকে ব্রডকাস্ট হয়ে সে আসছে। কাজেই আমরা সেন্ট্রালি এক জায়গার থেকে অনেক জায়গায় রিমোট সার্জারি হতে পারে। আমরা রিদওয়ানকে এটার জন্যে 10 নম্বরই দেব, মূল কথাগুলো সে বলেছে। আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাই লিমেরিকে। লিমেরিক ছড়া, 5 লাইনের লিমেরিক ইত্যাদি মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর ছড়ার লাইনে লাইনে কি বলার চেষ্টা করছে সেটা। 2 ফোটন দোসর হয়ে গেছিল, দূর থেকে একে অন্যের খবর পাচ্ছিল। আইনস্টাইনের মাথায় হাত, এ তো নেহাত বাদ কাবাদ, কিন্তু এটি সত্য বিজ্ঞানীরা দেখছিল। মুয়াজ, এখানে মূলত কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের কথা বলা হয়েছে, যেহেতু বলা হয়েছে যে 2টা ফোটন কাছাকাছি না, দূরে ছিল। যে কোয়ান্টাম রিয়ামে আমরা জানি যে 2টা ফোটন যদি কানেক্টেড থাকে, সেটা যতই দূরে হোক, যখন একটার ফেজ চেঞ্জ হয় অপরটার ফেজও লাইক ইকুইলিব্রিয়াম চেঞ্জ, লাইক একই হওয়ার জন্য একইভাবে চেঞ্জ হবে। এই কথাটাই আপনার লিমেরিকে বলা হয়েছে। আইনস্টাইনের মাথায় হাত কেন? আইনস্টাইনের মাথায় হাত হচ্ছে কারণ আইনস্টাইনের সময় তিনিও এটা পর্যবেক্ষণ করেছেন, কিন্তু তিনি এটা ব্যাখ্যা করতে পারেননি, এবং তিনি হচ্ছে লাইক এটা তার জেনারেল রিলেটিভিটি। উনি বলছেন যে এটা বাদ কাবাদ। আইনস্টাইনের মাথায় হাত, এত নেহাত বাদ কাবাদ, এটা কেন? এটা আমি অন্য কাউকে সুযোগ দেব। এই অংশটা তোমার মূল কথাটা ঠিক আছে, চমৎকার হয়েছে, কিন্তু আইনস্টাইন কেন এটাকে বাদ কাবাদ বলছে? স্যার, আমরা জানি যে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে বলেছেন যে আলোর গতির চেয়ে বেশি গতিতে কোনো কিছু চলতে পারে না, এমনকি ইনফরমেশনও আলোর গতির চেয়ে বেশি গতিতে ট্রান্সফার হতে পারে না। কিন্তু কোয়ান্টাম ইন্ট্যাঙ্গলমেন্টে বলা হচ্ছে যে কোনো একটি কণা যদি মিলিয়ন লাইট ইয়ার্স দূরেও থাকে, তবুও একটির যদি আমরা পর্যবেক্ষণ করি তবে অপরটির ফলাফল আমরা অবশ্যই জানতে পারবো। একটি যদি আপস্পিন থাকে তাহলে আমরা সাথে সাথেই জানতে পারবো যে অপরটি ডাউনস্পিন। আর কি ওয়েভ ফাংশনটা এখানে একই সাথে কোলাপস করে 2 জায়গায়। আইনস্টাইন বলেছেন যে আলোর গতির চেয়ে যেহেতু কোনো কিছু বেশি দ্রুত চলতে পারে না, কিন্তু ইনফরমেশনটা তাহলে এত দ্রুত ট্রাভেল হচ্ছে কেমনে? উত্তর কারেক্ট। আইনস্টাইন এটাকে মানতে চান যে আলোর গতির চেয়ে কেমন করে ইয়ে হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে ওটাই ঠিক। আর আসলে আলোর গতি এখানে আসেই না, অন্যভাবে আসে। তো আমরা নম্বরটা ভাগ করে দেবো, 5 করে দেবো, মুয়াজকে 5 আর অভয়কে 5, কারণ ওটা আইনস্টাইনের অংশটা ইম্পর্টেন্ট অংশ। আমরা পরের লিমেরিকে চলে যাই। গ্যালাক্সি ঘোরে জোরে বন, তাতে ভেঙে পড়ার কথা ঝনঝন, যদি না অনেক ভর ধরে রাখে তার ধর, না থাকা সেই ভরকে কালো বলি ক্ষণ। রিদওয়ানুল ইসলাম। স্যার, এটা গ্র্যাভিটির কারণে হয়ে থাকে। লিটারেলি আমাদের যে হচ্ছে পৃথিবীটা ঘুরছে চারদিকে, আমরা হচ্ছে যদি এই গ্র্যাভিটি যদি আমাদের কাজ না করতো, আমরা হচ্ছে ছিটকে পড়তাম। যেমন স্যার মোশনের কারণে যে আমাদের এটা ঘুরছে। আমি এটা নিতে পারছি না, তুমি মনোযোগ দিয়ে। আমি আবার এটা পড়ি। গ্যালাক্সি ঘোরে জোরে বন, তাতে ভেঙে পড়ার কথা ঝনঝন, যদি না অনেক ভর ধরে রাখে তার ধর, না থাকা সেই ভরকে কালো বলি ক্ষণ। ফাতেমা। এখানে আকর্ষণ শক্তির কথা না, বলা এটা হচ্ছে। আকর্ষণ শক্তি নয়। আবার প্রজ্ঞা। কোনো বস্তু যদি ঘুরতে থাকে বৃত্তাকার পথে, তাহলে সেই মানে বস্তুটার যে কেন্দ্রবিমুখী বল, তার কারণে বস্তুটা ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু তার কেন্দ্রে যদি কোনো একটা শক্তিশালী শক্তি থাকে, অ্যাজ লাইক ব্ল্যাক হোলের মতন, যে তাকে আকর্ষণ করে রাখবে, তাহলে সেটা পড়বে না আর কি। আমার মনে হয় আমি কাউকে নম্বর দিতে পারছি না। আমি আবার বলি, আবার দেব, তারপর দেখা যাবে। গ্যালাক্সি ঘোরে জোরে বন, তাতে ভেঙে পড়ার কথা ঝনঝন, যদি না অনেক ভর ধরে রাখে তার ধর, না থাকা সেই ভরকে কালো বলি ক্ষণ। মুয়াজ। স্যার, এখানে বলা হয়েছে ডার্ক ম্যাটারের কথা। গ্যালাক্সি যে স্পাইরাল অনুযায়ী ঘোরে, এখানে হচ্ছে অনেক দ্রুত বেগে ঘোরে। অনেক দ্রুত বেগে ঘোরার কারণে এখানে গ্যালাক্সি থেকে গ্রহ নক্ষত্র এরা ছিটকে পড়ার কথা, কিন্তু এরা হচ্ছে একসাথে আটকে থাকে। কিন্তু লাইক ক্যালকুলেশন করে দেখা গিয়েছে যে গ্র্যাভিটেশনাল পুল ওটাকে ধরে রাখতে পারছে না, এমনকি কেন্দ্রবিমুখী বল অথবা কেন্দ্রমুখী বল দুটার কোনোটাই ধরে রাখতে পারছে না। সো এখানে এটা একটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা হচ্ছে আমরা এখনো লাইক বুঝতে পারি যে ডার্ক ম্যাটারটা কি, এই জন্য আমরা এটার নাম ডার্ক তার ম্যাটার মানে দিয়েছি। আছে, ভর আছে, আছে, দেখতে পাই না। দেখতে পাই। অজানা ভর আছে, নইলে ধরে রাখতে পারতো না, এটা ছিটকে যেত। জি। এটি মুয়াজ 10 নম্বর পাবে এটার জন্য। তো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করে ফেললাম। এখন আমরা দেখব স্কোরবোর্ডটা কি দাঁড়িয়েছে। তুলনামূলকভাবে ভালো করেছে তাদেরকে আগামী অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাবো। সেই সঙ্গে আমাদের কিছু নতুন প্রতিযোগীও পাবো আশা করি। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটা এখানে শেষ করছি।